চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্র দলের নতুন কমিটি। বিরোধী আমলে রাজপথে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন হবে আশা নেতাকর্মীদের। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, যার মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে। যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বছরে 2 বারের বদলে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা সংসদীয় কমিটির। প্রস্তুত বাংলাদেশ ব্যাংক কার্যকর হওয়া নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। এক বছরে আপনি ক্ষতির সম্মুখীন হলেও তখন কিন্তু আপনি সেটাকে আর কারেকশন করতে পারছেন না। কারেকশন করার সুযোগ থাকা উচিত। খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন নগরবাসী। দ্রুত জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে ফের অপরাধে জড়ায় সন্ত্রাসীরা। আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। খানাখন্দ আর গর্তে ভরা কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বৃষ্টির পানিতে হয়ে ওঠে ভয়ঙ্কর। যানবাহনের গতি কমার পাশাপাশি দুর্ঘটনা দুর্ভোগ। পেরুর দক্ষিণ অঞ্চলে নাজাকা লাইন্স দেখতে গিয়ে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত। 11 বিদেশি নাগরিক সহ অন্তত 13 জনের প্রাণহানি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। চলতি মাসে এই ঘোষণা হতে পারে কেন্দ্রীয় ছাত্র দলের নতুন কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় আছে বেশ কিছু পরিচিত মুখ। তবে নেতাকর্মীদের প্রত্যাশা বিগত সময় ত্যাগী ও শিক্ষার্থীদের পাশে থাকবে এমন কাউকে। সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের প্রত্যাশা নিয়ে আরও জানাচ্ছেন সানিম মৃধা। 2024 সালের 1 মার্চ গণ অভ্যুত্থানের ঠিক 4 মাস আগে ছাত্রদলের নেতৃত্বের ভার এসে পড়ে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিনের হাতে। এরপর কেটে গেছে 2 বছর। প্রেক্ষাপটও ভিন্ন। ক্ষমতা এখন বিএনপি। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে পার্টির হাইকমান্ড। এবার নজর ছাত্রদলের দিকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। আলোচনায় রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। এর মধ্যে সম্ভাব্য সভাপতি হওয়ার দৌড়ে আছেন ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আলোচনায় সংগঠনটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নামও। এছাড়াও সংগঠনটির আরেক সহসভাপতি ইজাজুল কবির রুয়েলের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদকের পদের জন্য লড়াইটা আরও জমজমাট। এর মধ্যে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক সহ কয়েকজনের নাম। বিরোধী দলের আমলে রাজপথে সক্রিয় ত্যাগীদের মূল্যায়িত করার ব্যাপারে আশাবাদী সংগঠনটির নেতাকর্মীরা। যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, যারা মেধাবী মুখ এবং যারা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের পরিচিতি আছে, নেতাকর্মীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। এছাড়া তৃণমূলকে আরও সুসংগঠিত ও শৃঙ্খলায় আনতে ভূমিকা রাখতে পারে এমন নেতৃত্ব প্রয়োজন বলেও মত বর্তমান নেতাকর্মীদের। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্র দলের যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বিভিন্ন কার্যক্রম ছাত্রদল কেন্দ্রীয়ভাবে গ্রহণ করবে, যার মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে, প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি হবে। মূলত রাজপথের নতুন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির পরিকল্পনা থেকেই ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সানিম মৃধা, এখন, ঢাকা। দেশের মুদ্রানীতি ঘোষণা ও বাস্তবায়নে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও এখন তা বাড়িয়ে বছরে 4 বার করার পরিকল্পনা করছে সংসদীয় কমিটি।
বাংলাদেশ ব্যাংক বলছে নির্দেশনা পেলে তারা এটি বাস্তবায়নে প্রস্তুত। তবে অর্থনীতিবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত নাঈম কামালের প্রতিবেদনে। বছরে দুইবার নয়, এখন থেকে 3 মাস পর পর মুদ্রানীতি ঘোষণার কথা ভাবছে সরকার। সম্প্রতি সংসদীয় কমিটিতে বছরে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এমন এক সময় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, যখন নাজুক সময় পার করছে দেশের অর্থনীতি। তবে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিআইবিএম এর এই মহাপরিচালক। মনিটারি পলিসি প্রতি কোয়ার্টারে যে একটা স্টেটমেন্ট যদি বাইর করা হয়, তার 3 মাস পর পর পুরো ইকোনমির একটা হাল লাগার চিত্র, রিয়াল ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি ভেরিয়েবল এবং সুদের হার নির্ধারণ সব কিছু তাহলে একটা অ্যালাইন হবে আর কি। আরেকটা জিনিস হলো যে আমাদের ইকোনমিটা এত মিচুর না, ডাটা লেকিং আছে আমাদের এই কোয়ার্টারের ডাটা আরেক কোয়ার্টারে যে পাবলিশ হয়, বিশেষ করে রিয়াল সেক্টর ডাটা। তো তখন কোয়ার্টারলি করলে একটা অসুবিধা হবে কি, যে আমাদের এই যে কোয়ার্টারের জন্য আমরা আলোচনা করব সেই কোয়ার্টারের ডাটা নেই, ব্যাক ডাটা নিয়ে কাজ করতে হয় আর কি। তথ্য বলছে উন্নত ও উন্নয়নশীল অনেক দেশেই বছরে কয়েকবার মুদ্রানীতি পর্যালোচনার রেওয়াজ আছে। বছরে 8 বার করে মুদ্রানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। আর পাশের দেশ ভারত করে বছরে 6 বার। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা কার্যকর হবে সে বিষয়ে সন্দেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। আপনি যদি কঠিন থাকেন যে 1 বছরের জন্য করলাম মানে 1 বছরের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তখন সেটা কিন্তু 1 বছরে আপনি ক্ষতির সম্মুখীন হলেও তখন কিন্তু আপনি সেটাকে আর কারেকশন করতে পারছেন না। তো কারেকশন করার সুযোগ থাকা উচিত, 3 মাস হোক 6 মাস অন্তর হোক। অতএব যখন যে প্রেক্ষিতে নেওয়া উচিত তখন যদি তারা ডিসিশন নিয়ে সেটাকে চেঞ্জ করে, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য, দেশের অর্থনীতির জন্য সেটা করতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে নিয়ম মেনে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পক্ষ থেকে যদি বছরে 4 বার করার সিদ্ধান্ত আসে, তবে তা বাস্তবায়ন করতে প্রস্তুত মুদ্রানীতি প্রণয়নকারী এই সংস্থা। আমরা বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে থাকি, ডিসেম্বর প্রান্তিকে এবং জুন প্রান্তিকে। এখন সংসদে স্থায়ী কমিটি যদি বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয় যে তারা কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। মুদ্রানীতি ঘোষণার দীর্ঘদিনের চিরাচরিত প্রথা ভেঙে বছরে 4 বারের এই পরিকল্পনা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটি এখন বড় প্রশ্ন। নাঈম কামাল, এখন, ঢাকা। গ্যাস সংকটে সরবরাহ বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস সংগ্রহে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন যানবাহনের চালকরা। দিনের উল্লেখযোগ্য সময় গ্যাস সংগ্রহে ব্যস্ত হওয়ায় আয় কমেছে গণপরিবহনে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পরিবার থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন কি হারে এখন গ্যাস সরবরাহ হচ্ছে আর পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? আমরা এখন আছি পরিবাগের একটি সিএনজি ফিলিং স্টেশনে। আমার হাতের ঠিক বামেই যদি আমি একটু দেখাই, যে ছোট একটা বোর্ডে লাল কালিতে লেখা গ্যাস নাই, তো আমার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সিএনজি চালিত যানবাহন এখানে এসে দাঁড়িয়েছে। তারা আসলে কিছুক্ষণ পরপরই যানবাহনগুলো আসছে এবং গ্যাস নাই লেখা দেখে তারা আবার এই পাম্প থেকে অন্য পাম্পে ছুটোছুটি করছে। আমরা এর আগেও মতিঝিল সহ বেশ কিছু এলাকায় ঘুরে দেখলাম, প্রত্যেকটি এলাকার আসলে একই অবস্থা। অধিকাংশ পাম্পেই আসলে গ্যাস নেই, তারা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটোছুটি করছে। সকাল থেকে স্টেশনগুলোর অধিকাংশ স্টেশনেরই আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা বলি যে আমরা বেশ কিছু গাড়ির চালকদের সাথে কথা বলছি, তারা ক্ষোভ প্রকাশ করে যেটি বলছেন যে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে কোথাও তারা গ্যাস পাচ্ছেন না চাহিদা মতো। কোনো পাম্প খোলা পাওয়া গেলেও সেখানে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, তারপরও সিলিন্ডার ফুল করতে পারছেন না। এবং এই যে সকাল থেকে আজকে কর্মদিবস, তাদের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছেন যে গতকাল ছুটির দিন ছিল, ছুটির দিনেও তারা চেষ্টা করেছেন, তারপরেও চাহিদা মতো তারা গ্যাস পাননি। ফলে যেসব সিএনজি চালিত যানবাহন বিশেষ করে ভাড়াই চালাচ্ছেন, তারা দিনের বেশিরভাগ একটা সময় তারা যেহেতু ট্রিপ মারতো রাস্তায়, সেটি তারা মারতে পারছেন না। এবং দিন শেষে যারা ভাড়াই চালায়, দিন শেষে তাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা মালিকদের জমা দিতে হয়, সেই টাকাও তাদের জমা দিতে পারছেন না এবং তারা একটা লোকসানের মধ্যে পড়ছেন। এই বিষয়টি তারা তুলে ধরছেন। পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি জানিয়েছেন যে সরবরাহ লাইনে গ্যাসের যে চাপ থাকার কথা বা প্রেশার থাকার কথা, এতটাই প্রেশার কম যে তারা ওই মেশিন থেকে গ্যাস তুলতে পারছেন না, যার কারণে প্রেশার না থাকায় পাম্পের
মেশিন ঘুরিয়ে শুধুই বিদ্যুৎ অপচয় তারা বলছেন যে, এবং এই রিফিল না হওয়ার কারণে তারা আসলে বন্ধ রাখছেন বাধ্য হয়ে। এই গ্যাস নাই বোর্ড তারা ঝুলিয়ে দিয়েছেন। আসলে যদি সব মিলিয়ে বলি যে জাতীয় গ্রিডে কয়েকদিন ধরেই এলএনজি সরবরাহের একটা সংকট রয়েছে। মহেশখালী এলএনজি টার্মিনালে একটি ত্রুটি দেখা দিয়েছে। সেই ত্রুটি কবে নাগাদ ঠিক হবে সেটি এখনও ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার আগে হয়তো রাজধানীতে ঠিক প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল এই পুরো রাজধানী সহ আশপাশের এলাকাগুলোতে, আবাসিক এলাকাগুলোতে যেমন গ্যাসের সংকট, তেমনিভাবে যানবাহনেও বা সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের সংকট আছে। এটি কবে নাগাদ ঠিক হবে এখনও ঠিক আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। উজ্জ্বল। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে কিশোরগঞ্জে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন মশিউর কায়েস। কায়েস, জানাবেন কিশোরগঞ্জে কতদিন ধরে এই গ্যাস সংকট, আর কতদিন লাগতে পারে স্বাভাবিক হতে, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, বেশ কয়েকদিন যাবতই চলছে এই সংকট এবং স্বাভাবিকের ব্যাপারে এখনো কর্তৃপক্ষ কিছু আসলে বলতে পারছেন না। তারা যে বিষয়টি বলছে যে সারা দেশে যেমন সংকট চলছে সেরকম সংকটটা কিন্তু আসলে কিশোরগঞ্জ বিদ্যমান, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে এই যে সারা দিন ভর গ্যাসের যে চাপ কম থাকে এতে কিন্তু চরম ভোগান্তিতে যানবাহনের চালক এবং যাত্রীরা। আমি যদি বলি যে শুধু দীর্ঘ সময় বসে থেকে তাদের যে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি তারা কিন্তু কিছুটা ভাড়াও কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। এতে করেও কিন্তু আসলে যাত্রীদেরও কিন্তু চরম ভোগান্তি বেড়েছে। একে তো দীর্ঘ সময় তাদের বসে থাকতে হয়, তার উপরে বাড়তি ভাড়া দিয়ে যেতে হয়। আর যানবাহন চালক অর্থাৎ সবচাইতে বেশি আমরা দেখেছি যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর পরিমাণেই কিন্তু সবচাইতে বেশি, এবং এইগুলো আসলে ভাড়ার কাজে যেহেতু ব্যবহার হয় বিভিন্ন জায়গায়, তারা যে বিষয়টি বলছে যে প্রতিদিন সর্বোচ্চ 80 থেকে 100 চাপে তারা আসলে গ্যাস নিতে পারছে, যেটি কিন্তু অন্যান্য সময় স্বাভাবিক যখন থাকে তখন কিন্তু তারা 200 থেকে 250 চাপে নিতে পারে, যার ফলে তারা মানে খুব বেশি পরিমাণ আসলে গ্যাস নিতে পারে না, যার ফলে কিন্তু অল্প রাস্তা যাওয়ার পর কিন্তু তাদের আবারও সেই গ্যাস সংকট দেখা দেয়। অর্থাৎ তাদের দিনের মধ্যে কিন্তু কয়েকবার করে আসলে এই পাম্পগুলোতে আসতে হয় এই গ্যাস সংগ্রহ করার জন্য। এর ফলশ্রুতিতে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের কিন্তু ভাড়াও আসলে বৃদ্ধি করতে হচ্ছে। যদিও এখনো পর্যন্ত গ্যাসের দাম বাড়েনি, পাম্প মালিকরা কিন্তু এখনো পর্যন্ত আসলে গ্যাসের দাম বাড়ায়নি, কিন্তু এই যে দীর্ঘ সময় বসে থাকতে হয় এই কারণে কিন্তু আসলে যে সিএনজি চালক যারা রয়েছে তারা কিন্তু ভাড়া কিছুটা বৃদ্ধি করেছে। এছাড়াও যদি বলি যে অন্যান্য জরুরি পরিষেবার যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ ওষুধ সরবরাহকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি দীর্ঘ ভোগান্তির চিত্র। তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে গ্যাসের জন্য কিন্তু বসে থাকে। সব ধরনের অর্থাৎ গ্যাস চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে আমরা দেখেছি যে ব্যাপক দুর্ভোগের চিত্র, এবং সকাল থেকে রাত অবধি কিন্তু তারা এই দুর্ভোগ নিয়ে আসলে বসে থাকে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য গ্যাসের দুর্ভোগ নিয়ে। মশিউর কায়েস জানাচ্ছিলেন বিস্তারিত। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন খুলনার জনগণ। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের, কিন্তু গ্রেপ্তারের কিছুদিনের মাথায় আদালত থেকে জামিন নিয়ে আবারও ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তারা। এতে ভুক্তভোগী পরিবারের প্রতি হুমকি যেমন বাড়ছে, তেমনি আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। আবুল বশরের ছবিতে আরও জানাচ্ছেন রামিম চৌধুরী। অপরাধ কর্মকাণ্ড, মামলা বা আসামি গ্রেফতার, পুলিশই এই প্রক্রিয়ার সাথে তাল মেলাতে পারছে না আদালত। মামলার দীর্ঘ সময় এবং প্রচলিত নীতি অনুযায়ী জামিন প্রক্রিয়া অপরাধীদের জন্য সুযোগ তৈরি করছে। গত 24 জুন খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি করে সন্ত্রাসীরা। এ মামলায় উঠে আসে সন্ত্রাসী আরমান হোসেনের নাম। গত বছরের 7 মে হত্যা, আগ্নেয়াস্ত্র, দস্যুতা সহ অন্তত 7টি মামলায় যাকে গ্রেফতার করেছিল পুলিশ। 6 মাস পর গত 28 নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। গত 19 মার্চ রাতে কৃষ্ণনগর এলাকার কাজী রাশেদের বাড়িতে ঢুকে 4 জনকে গুলি করা হয়। এ মামলায় সন্ত্রাসী ইমরান সহ 4 জনকে আটক করে পুলিশ। গত মে মাসে তারা জামিনে ছাড়া পান। 2 জুন বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে একজনকে। ঢাকায় শামীম খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদারকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। গত 26 ডিসেম্বর তাকে গ্রেফতার করলেও 13ই মে জামিন পান তিনি।
আদালতের সামনে জোড়া খুন, ডাকবাংলোয় প্রকাশ্যে শ্রমিক নেতাকে গুলি করে হত্যাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিরা এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। এই আইনের যে বেড়াজাল সে যেখান থেকে সে বের হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে আমরা যদি একটু আন্তরিকতার সাথে দেখি তাহলে কিন্তু এইভাবে সন্ত্রাসীরা বেরোতে পারবে না। প্রত্যেকের ভিতর আইনের ভীতিটা তৈরি করতে হবে যে না, আইন আসলে ভয়ের জিনিস। আমরা যদি আইনকে ছেলে খেলা ভাবি তাহলে আমরা এখান থেকে উঠে আসতে পারবো না। মাদক ব্যবসা এবং শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র আইন, এই কিছু আইনের পরিবর্তনের কঠোরতা যদি আনা যায় তাহলে হয়তো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। গত 1.5 বছরে পুলিশের তালিকাভুক্ত 15 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে 3 থেকে 14টি পর্যন্ত মামলা থাকলেও তারা সবাই এখন জামিনে মুক্ত। আটক হওয়া সন্ত্রাসীদের আবারও অপরাধ জগতের মাঠে দেখে হতাশ পুলিশ সদস্যরা। একটা আসামি ধরার জন্য যে আমাদের কতটা পরিশ্রম করা লাগে, দিন রাত 24 ঘন্টা আসামি আমরা পরিশ্রম করে যাই এবং প্রচুর টেকনোলজি ওখানে ব্যয় করা লাগে। সব দিক থেকে আসলে একটা আসামি ধরতে গেলে আমাদের অনেক কষ্ট সাধ্য করে আমরা এই কোর্টে সাবমিট করি। কোর্ট সাবমিট করার পরে যখন আবার বেড়ে এসে একই পুনরাবৃত্তি ঘটায়, একই অপরাধ ঘটায়, তখন আসলে কষ্ট লাগে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর 91টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে 21টি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 3 শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বড় অংশ জামিনে মুক্ত বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 20 কোটি লোকের জন্য 1700 জন বিচারক, এইভাবে পৃথিবীর কোনো দেশে এত কম বিচারকে কম কোর্টে মামলা চলছে না। তাই এগুলো আসলে দ্বিগুণ তিনগুণ করা দরকার, তা না হলে মামলা ডিলে হবে। যত চেষ্টাই আমরা করি না কেন, মামলা ডিলে হলে জামিন দিয়ে দেয়, মানে একটা টাইম আছে, তারপরে জামিন দিয়ে দেয়। আসামিদের কাছে বর্তমানে মামলা কোনো ভীতির বিষয় নয়। তার কারণ একটাই, আদালতে আসলেই তারা পেয়ে যাচ্ছেন জামিন, আবারও লিপ্ত হচ্ছেন নানা রকম অপরাধে। এই অপরাধ প্রবণতা কমাতে আসামিদের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাদের, এমন কথাই বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এর কুমিল্লা অংশে খানাখন্দ আর অসংখ্য গর্তে ক্ষতবিক্ষত। কোথাও উঠে গেছে পিচের ঢালাই। বৃষ্টির পানিতে এসব গর্ত হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। এতে কমছে যানবাহনের গতি, বাড়ছে চালক যাত্রীদের দুর্ভোগ আর দুর্ঘটনার ঝুঁকি। তবে সড়ক জনপথ বিভাগের বলছে বৃষ্টি কমলেই হাত দেবেন মেরামতের কাজে। কামরুল হাসানের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট আমতলী অংশের চিত্র এটি। পিচ ঢালাই উঠে গিয়ে ক্ষয়ে গেছে সড়ক। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। জমে থাকা বৃষ্টির পানিতে বোঝার উপায় নেই কোথায় আছে বিপজ্জনক গর্ত। গাড়ির চাকা গর্তে পড়তেই তীব্র ঝাঁকুনিতে আটকে উঠছেন যাত্রীরা। বাধ্য হয়ে গতি কমিয়ে ঝুঁকি নিয়ে এগিয়ে চলছে হাজারো যানবাহন। দুলছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। একটু অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি তৈরি হচ্ছে অস্থায়ী যানজটও। জ্যামটা মূলত কারণ আছে রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর নষ্ট হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। 1-2 মিনিটের রাস্তা অনেক সময় 1 ঘন্টা পর্যন্ত লাগা যায়, আধা ঘন্টা লাগা যায়। শুধু এই 2 কিলোমিটার সড়কই নয়, ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে নাজেহাল মহাসড়কের চট্টগ্রামের সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত 230 কিলোমিটার। তবে দুর্ভোগের মাত্রা সবচেয়ে বেশি কুমিল্লার 105 কিলোমিটার এলাকায়। বর্ষার বৃষ্টিতে গর্তগুলো যেন আরও প্রকট। এতে একদিকে যেমন স্পষ্ট হচ্ছে সড়ক রক্ষণাবেক্ষণের দুর্বলতা, অন্যদিকে বাড়ছে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তি। এখানে অনেক ভোগান্তি হয়, মানুষের গাড়ি উল্টে পাল্টে যায়। এই যে ভাঙার কারণে পাথরে চাক্কা মারা যায় আর কি, চাক্কা ভাঙার হয়, অনেক কষ্ট হয় আমাদের। আমজরে ভোগান্তি সরকারে আপনি দেখে না, কিন্তু সরকারের কোনো ক্ষয় হলো লক্ষ্য নেই। সড়ক জনপথ বিভাগ বলছে অতি বৃষ্টির কারণে বর্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। তবে কিছু অংশে মেরামত কাজ চললেও বৃষ্টি কমলেই শুরু হবে পুরোদমে সংস্কার কাজ। এই একটানা বৃষ্টিতে আসলে আমরা কোনো ইন্টারভ্যাল পাচ্ছি না। সানি ডে পেলেই আমরা বেশিরভাগ মানে কি আমরা হয়তো পুরোটাই রাস্তা রিপেয়ার হয়ে যাবে। আমাদের ফুল টিম, যন্ত্রপাতি, মালামাল সব কিছু রেডি আছে। দেশের বাণিজ্য ও অর্থনীতির অন্যতম প্রধান এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, ঝরতে পারে প্রাণ।
মাসুদ আলম, এখন, কুমিল্লা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর এলাকায় আন্ডারপাস না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানি সহ অনেক হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, মহাসড়ক হওয়ার পর আশেকপুর এলাকাটি দুভাবে বিভক্ত হওয়ায় বিপাকে পড়েছেন উভয় পাশের মানুষ। আর দ্রুত আন্ডারপাসের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় ২৮ বছর আগে যমুনা সেতু নির্মাণের পর সময় ও দূরত্ব কমাতে মহাসড়কের নগর জালফই থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়। এতে আশেকপুর এলাকা দুভাগে বিভক্ত হয়। ৫ বছর আগে মহাসড়কটি ৪ লেনে উন্নীত হলেও কোনো আন্ডারপাস না থাকায় সড়কে বিভাজন দেওয়ার কারণে দুর্ভোগ বাড়তে থাকে। ঝুঁকি নিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। আন্ডারপাসের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সুরাহা হয়নি। আশেকপুরের ৮০ বছরের জাবেদ আলী আন্ডারপাস না থাকায় সড়ক দুর্ঘটনায় তিনি, তার ছেলে, ভাগিনা, চাচাতো ভাইসহ পরিবারের অনেকেই গুরুতর আহত হয়েছেন। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া জাবেদ আলীও ভোগান্তি লাঘবে চান আন্ডারপাস। আমার এক ছেলে, আমি, আর পাড়ায় যে আমার ভাগিনা আছে, আমার বাইশটা আছে, আমার স্বাস্থ্য ভাই আছে, এরা কতটি আছে। খালি আমরা রয়েছেন না, খালি আমরা না, অনেক লোকই গেছে এই অবস্থা। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পূর্ব পাশে মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, আর পশ্চিম পাশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে চলাচলে জনদুর্ভোগের পাশাপাশি মরদেহ কবরস্থানে নেয়ার জন্য ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আইল্যান্ডের মতো বলে এটা দিয়ে এখানে বন্ধ করে দিয়েছে, তাতে এখানকার মানুষের আরো বিপজ্জনক এবং খুবই দুর্ভোগের অবস্থা হয়েছে। আমাদের এখানে আন্ডারপাসের দরকার। আমাদের গোরস্থানের সমস্যা, পোলাপান স্কুলে যাতায়াত সমস্যা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব ওই সাইডে। আমাদের এলাকাটা দুই ভাগ হয়ে গেছে। আমাদের এই সাইডে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ সবকিছু আমাদের জমি জমা ওই সাইডে। যাতায়াতে খুবই অসুবিধা হয়। একজন লোক মারা গেলে পরে লাশটা নিয়ে আসতে হয় ২-৪ গ্রাম ঘুরিয়ে। মহাসড়কটি সাসেক ১ প্রকল্পের আওতায় ৪ লেনে উন্নীত করা হয়েছে। আশেকপুরে আন্ডারপাসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু প্রকল্প চলমান আছে, তাই আমরা এখনো লিখিতভাবে পাঠাইনি। তো প্রকল্পের এই মেয়াদ শেষ হলে আমরা লিখিতভাবে পাঠাবো। তারপর ডিজাইন ইউনিট থেকে যেভাবে আমাদেরকে ডিজাইন দেওয়া হবে সেই অনুপাতে, সেই অনুযায়ী সরকারের বিধি মোতাবেক আমরা নির্মাণ কাজ করব। স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই ব্যাপারে কি করা যায়, রোডসের সাথে কথা বলবো, সড়ক বিভাগের সাথে কথা বলে সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নেব। স্থানীয়দের তথ্যমতে গত ১.৫ বছরে আশেকপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু ও ১৫০ শতাধিক মানুষ আহত হয়েছে। এখন টাঙ্গাইল। ফেনী নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। শুধু নদী থেকেই নয়, প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কোটি টাকার এই অবৈধ বালুর বাণিজ্যকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আধিপত্য বিস্তারের লড়াই। ঘটছে হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ ও গোলাগুলিও। বালু উত্তোলন নিষিদ্ধ থাকার কথা বলা হলেও বাস্তবে তা বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ। দুলাল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন সোলাইমান জালিম। কাগজে কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে ছাগলনাইয়ার নাঙ্গলমোড়া এলাকায় নদীতে বসানো হয়েছে ড্রেজার ও শ্যালো মেশিন। দিনের আলোতেই নদী তীরের তলদেশ কেটে উত্তোলন করা হচ্ছে বালু। এছাড়া কেটে ফেলা হচ্ছে নদী তীরের চর ও ফসলি জমিও। এসব কর্মকাণ্ডে এক বিএনপি নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। তারা যা হার তা কাড়ি বেজার ডাক দোয়া দিতাম আর কি না, ডাক দোয়া দিলে বাইরের পিছকানে যা মারে। আমরা প্রথম দফে যখন ডাক বাধা দিছি, রাত্রে ১টার পরে আইয়া আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে যেতে চাইছিল। আমরা সারা রাজ্যের গুম গাছ অঙ্গ বালু ভাঙ 3 ভাঙ আছে, 3 ভাঙ মাঝখান আছে, মাঝখান তো অঙ্গ আছে আবার ভাঙান। সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় এক টিভি সাংবাদিক। আগে থেকেই ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে মারধর করে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নদীতে ফেলে দেয়। সংবাদ সংগ্রহে যাই, সেখানে সেই স্থানীয় গোপালের যে ত্রাস বলবো,
আলমগীর সিদ্দিকী তার যে বাহিনী রয়েছে 8 থেকে 10 জন আমার উপরে কিন্তু সশস্ত্র হামলা চালায়। তখন আমাকে তারা এক পর্যায়ে নদীতে ফেলে দেয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ। সম্প্রতি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছে এক যুবদল নেতা। আলমগীর সিদ্দিকী গাড়ি নিয়ে প্রথমে আসে, পরে তার পিছে আরও 4টা হাইস অস্ত্র সজ্জিত রিভলভার দিয়ে আমারে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আমি কোনোরকম জানে বাঁচিয়ে আসি। ফেনী নদীর ভাঙন তীব্র হওয়ায় গত 2 বছর আগে সরকার বালুমহালের ইজারা বন্ধ করে দেয়। তারপরও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু তুলছে, এমনকি প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দিচ্ছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে ছাগলনাইয়া অংশে নদী ভাঙন আরও বেড়েছে। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বালু কাটা নদীটা আছে, এখান থেকে নদীতে এটা কাড়ি লুই গেছে, বেচারা কাড়ি নদীটা পার হয়ে গেছে। আর ওখানে নদী আছে, এটা ঠিক আমরা আল্লাহর আছে গুণ গাইতে হারি না, আমরা এইভাবে বালু তুলে গরিব মাস পান্ডে যান। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, বর্তমানে ছাগলনাইয়ায় কোনো বালুমহলের ইজারা নেই। বালু উত্তোলনের সব ধরনের কার্যক্রমই অবৈধ। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে বালুর কোনো ঘাট নাই। যারা চুরি করে বালু উঠেছে এদেরকে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করছে, অনেক সব মালামাল জব্দ করছে, অনেক সব মেশিনও ভাঙচুর করছে। যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে, আমি আজকে বলেছি, এখনও বলছি, অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের এই সংঘাত শুধু নদী বা বালুমহলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে পুরো এলাকার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার উপর। একসময়ের শান্ত ফেনী নদীর যেখানটায় আমরা বসে, এখানে ছিল ঘরবসতি, ফসলি জমি। অব্যাহত বালু তোলার কারণে এখান থেকে বিলীন হয়েছে সেই জনপদ। স্থানীয়রা বলছেন, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রশাসনিক উদ্যোগ দাবি করছেন তীরবর্তীরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ নিয়ে আরও জানাতে প্যারেড গ্রাউন্ড থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন সার্বিক আয়োজন কেমন চলছে? উজ্জ্বল, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন প্যারেড গ্রাউন্ডে, এবং তার অভিবাদন গ্রহণের পরপরই এখানে যে আজকের কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা এবং প্রশিক্ষণ সমাপনীর যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে। এবং 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের সহকারী পুলিশ সুপারদের যে তাদের সমাপনী প্রশিক্ষণ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখানে সর্বমোট 27তম বিসিএস ব্যাচ থেকে সর্বমোট 57 জন, যেখানে 4 জন নারী এবং 53 জন পুরুষ সহ এবং 28তম ব্যাচের একজন পুরুষ প্রশিক্ষণার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের 6 মাসের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শেষে আজকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবেই সেই প্রশিক্ষণ সমাপনীর যে মাত্রায় সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ এখানে যিনি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি উপস্থিত আছেন। পাশাপাশি রাজশাহী 6 এবং 2 আসনের যে এমপি আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি অন্যান্য পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও আমন্ত্রিত অতিথি হিসেবে কিন্তু উপস্থিত আছেন। এখানে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের যে আনুষ্ঠানিক পর্ব সেটি কিন্তু পর্যায়ক্রমে কিছুক্ষণ পরেই শুরু হবে, এবং 8 থেকে 10টি কিন্তু এখানে যে ব্যাচের অংশগ্রহণের কারণে তাদের যে কন্টিনেন্টার
আয়োজন সেটি কিন্তু প্রদর্শিত হবে এবং পাশাপাশি এখানে এই যে দীর্ঘ সময় পরে কিন্তু মূলত এই পুলিশ ব্যাচের প্রশিক্ষণ কিন্তু শেষ হয়। এর আগে নানান জটিলতার কারণে কিন্তু তারা 20 বছরের মতো সময় ধরে পুলিশ একাডেমির এবং পুলিশের যে সার্ভিস প্রদানের কথা ছিল সেখান থেকে কিন্তু তারা পিছিয়ে ছিল মূলত, এবং তারপরে নানান আইনগত জটিলতা পেরিয়ে তারা কিন্তু আজকের যে প্রশিক্ষণ সমাপনী সেটি কিন্তু শেষ করলেন এবং এরপরেই কিন্তু তারা তাদের যে নির্ধারিত গন্তব্য যে জায়গাগুলোতে তাদেরকে পাঠানো হবে সেখানে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সব মিলিয়ে তাদের যে অবস্থা এবং দীর্ঘ দিন পরে তাদের এই প্রশিক্ষণ অংশগ্রহণ করা, পাশাপাশি তাদের এই যে দায়িত্ব, তাদের সময়ের 27তম বিসিএস যারা বিভিন্ন ক্যাডারে অন্যান্য পর্যায়ে ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে বেশ সময় কিন্তু তারা তাদের কর্ম ঘন্টা কিন্তু পেরিয়ে গেছেন এবং এখানে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা জড়িত ছিলেন এবং এই যে প্রশিক্ষণের জন্য দীর্ঘ সময় কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং এই দিনটির জন্যই কিন্তু তারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন এবং আইনগত জটিলতা পেরিয়ে এবং সর্বশেষ যে পর্যায়ে এই যে প্রশিক্ষণ সমাপনী অংশগ্রহণ সেই সময় পর্যন্ত কিন্তু তাদেরকে একটানা অপেক্ষা করতে হয়েছে এবং মাঝখান থেকে তাদের জীবন থেকে 15 থেকে 20 বছর কিন্তু চলে গিয়েছে এবং যার কারণে অনেকজনই কিন্তু আমরা দেখেছি যে এর আগে নানান ধরনের অভিযোগ কিন্তু তুলেছিলেন এবং মূলত তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়ে তাদের যে মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষাটি কিন্তু বাতিল করা হয়। পরবর্তী সময়ে হাইকোর্টের রিটের মাধ্যমে পরবর্তীতে তাদের কিন্তু এই মৌখিক পরীক্ষাটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়। তারই আর ফলস্বরূপ কিন্তু তারা আজকে এই প্রশিক্ষণ সমাপনীতে অংশগ্রহণ করেছে। উজ্জ্বল, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। পেরুর দক্ষিণাঞ্চলে একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে 11 জন বিদেশি নাগরিক ও 2 ক্রু সহ মোট 13 আরোহীর প্রাণ গেছে। স্থানীয় সময় শনিবার দুপুর 1টার দিকে পুয়েবলো ভিয়েয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত যাত্রীদের মধ্যে 2 জন জার্মানি, 2 জন স্পেন এবং 7 জন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য বলছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজাক লাইন্সের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। পেরুর মরুভূমিতে হাজার বছর আগে আঁকা বিশাল আকৃতির নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত নাজগা লাইন্স। কাছ থেকে দেখে এর সৌন্দর্য ধরা পড়ে না বলে প্রতি বছর হাজারো পর্যটক ছোট বিমানে করে আকাশ থেকে এই নিদর্শন ঘুরে দেখেন। কিন্তু পিসকো বিমানবন্দর থেকে উড়ে আসা ক্যারাভান C208 মডেলের বিমানের যাত্রীরা জানতেন না ভ্রমণের বদলে কি নির্মম পরিণতি অপেক্ষা করছে তাদের সামনে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু পর 2 ক্রু আর 11 যাত্রী নিয়ে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পেরুভিয়ান এয়ারলাইনের বিমানটি। এর ঘণ্টাখানেক পর নাজগা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান বিমানের পাইলট। এরপরেই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হয়ে পুয়েবলো ভিয়েহো এলাকায় আছড়ে পড়ে বিমানটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ, তবে বেঁচে ছিল না বিমানের কোনো আরোহী। পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী নিহত যাত্রীদের মধ্যে 2 জন জার্মান, 2 জন স্প্যানিশ এবং 7 জন ইতালীয় পর্যটক ছিলেন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। El ministro de Transportes está haciendo la investigación correspondiente y el canciller está comunicando a los consulados. পেরুর স্থানীয় গণমাধ্যমের দাবি, প্রবল বাতাসের কারণে ওই অঞ্চলে বেশ কিছুদিন ধরে বিমান চলাচল স্থগিত ছিল। এরপর পর্যটকবাহী ফ্লাইট পুনরায় চালু হওয়ার একদিন পরেই এই দুর্ঘটনা ঘটল। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলা বা তথ্যের অসঙ্গতি থাকতে পারে বলে অভিযোগ তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাশিয়ার মস্কোতে একটি ক্যাফের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। শনিবার স্থানীয় সময় রাত 8টার কিছু পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানায় রুশ স্বরাষ্ট্র দফতর। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এরই মধ্যে তদন্তে নেমেছে মস্কো পুলিশ। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে 9 জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও 32 জন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি শপিং মলের রেস্তোরাঁয় বন্দুক হামলায় হামলাকারী সহ মোট 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। স্থানীয় সময় শনিবার বিকেলে শপিং মলের ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁয় এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মলের ড্রাইভ থ্রু এলাকা থেকে AR ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখেন তারা। পরে শপিং মলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। টুইন ফলস শহরের মুখপাত্র জশ পমার জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আশেপাশের CCTV ফুটেজ বিশ্লেষণ করছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। দ্রুত একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর শর্তে শেষ মুহূর্তে ইরানের হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে ইরানের টিকে থাকার প্রশ্নে হামলাটি বাতিল করতে সম্মত হয়েছেন তিনি। তবে শর্ত হচ্ছে ইরানকে দ্রুত চুক্তি করতে হবে। এর আগে যুদ্ধের উত্তেজনা বাড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট দূতাবাসগুলো। আর ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেবে ইরান। সরকারের নিষেধাজ্ঞা কার্যকরের পরও অস্ট্রেলিয়ার 16 বছরের নিচের 80% শিশু কিশোর এখনও অনলাইনে সক্রিয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি। সংস্থাটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বয়স যাচাইকরণ প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় আইন কার্যকরের পরও এর প্রয়োগ নিশ্চিত হচ্ছে না। তবে অস্ট্রেলিয়া সরকারের দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের পর 16 বছরের নিচের বয়সীদের লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। গেল বছরের ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া সরকার। শিশু ও তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে অভিভাবকদের উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি নেওয়া হয় বলে দাবি করে আলবানিজ সরকার। তবে শুরু থেকে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞের শঙ্কা ছিল, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সামাজিক প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকবে 16 বছরের নিচের শিশু কিশোররা। এবার এটি সত্য প্রমাণিত হল অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটির সাম্প্রতিক গবেষণায়। নিষেধাজ্ঞা আরোপের পর প্রথম 3 মাস অর্থাৎ গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের ওপর গবেষণা চালিয়ে ই-সেফটি বলছে, নিষেধাজ্ঞার পরও 80%-এরও বেশি শিশু কিশোর সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। অর্থাৎ প্রতি 10 জনের 8 জন শিশু কিশোর অনলাইনে সক্রিয়। আর নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে প্রায় 58% শিশু কিশোর। ই-সেফটি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বয়স যাচাইকরণ প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও 16 বছরের কম বয়সীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। এছাড়াও নিষেধাজ্ঞার আগে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেগুলো এখনও সচল আছে বলে ই-সেফটির গবেষণায় উঠে এসেছে। তবে ই-সেফটির প্রতিবেদন প্রকাশের একদিন পর ভিন্ন যুক্তি উত্থাপন করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির উৎপাদনশীলতা, দাতব্য ও কোষাগার বিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু লির দাবি, নিষেধাজ্ঞা কার্যকরের পর কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আইন মেনে নিয়ে বেশিরভাগ শিশু কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম এড়ানোর উপায় খুঁজে বের করেছে বলেও দাবি তার। We never expected that this would have 100% compliance. We don't get 100% compliance out of the minimum drinking age laws, but it's still appropriate that we have those laws, that law on the books. শুধু অস্ট্রেলিয়া নয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমিরাত ও ফ্রান্সও 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে না বলে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতের যথাযথ আইনি কাঠামো ও নাগরিকত্ব সংশোধনী আইন CAA অনুযায়ী সংখ্যালঘুরা শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হবেন।
তবে অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি উচ্চারণ করেন শুভেন্দু। দীপক দেবনাথের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের কঠোর অবস্থানের মাঝেই রাজ্যটিতে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে আদমশুমারি কার্যক্রম। শনিবার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় রাজ্যের প্রত্যেক নাগরিককে আদমশুমারিতে অংশ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। প্রথম ধাপে 15 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে পারবেন। এরপর কর্মকর্তারা বাড়িতে গিয়ে তথ্য যাচাই বাছাই করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আদমশুমারির দ্বিতীয় ধাপ। এতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। নতুন পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে বলে প্রত্যাশা ভারত সরকারের। আদমশুমারি কার্যক্রমের উদ্বোধন শেষে কলকাতার বিধাননগরে সংবাদ সম্মেলনে কথা বলেন শুভেন্দু। এ সময় তিনি দাবি করেন, ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত না হয়ে শরণার্থী হিসেবে পরিচয় পাবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। তবে অনুপ্রবেশ ইস্যুতে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি দেন শুভেন্দু। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। এছাড়াও শনিবার নিউ টাউনে নাগরিকত্ব সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। এ সময় বাংলাদেশ থেকে ভারতে আসা কয়েকজন সংখ্যালঘুকে নাগরিকত্বের সনদ প্রদান করা হয়। দীপক দেবনাথ, এখন কলকাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। এর আগে ইনজুরির কারণে তাকে ছাড়াই ঘোষণা করা হয় দল। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাম পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছেন লিটন দাস। সুস্থতার হার প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগেই ফুল ফিট হয়ে উঠতে পারেন তিনি। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এখনও প্রায় 2 সপ্তাহ সময় থাকায় লিটনকে ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরির কারণে গত জুন থেকে মাঠের বাইরে এই উইকেট কিপার ব্যাটার দলের সঙ্গে যোগ দিতে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। তেইশ বছর পর সাফের শিরোপা জয়ের মিশন সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানকে গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে লাল সবুজরা। অন্যদিকে গ্রুপ বিতে ভারতের সঙ্গে আছে পাকিস্তান ও মালদ্বীপ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে নেপালও অংশ নেবে আসন্ন আসরে। আর জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে 2026 সাব চ্যাম্পিয়নশিপের ড্র। দক্ষিণ এশিয়ার সেরার মুকুট অর্জনের লক্ষ্যে 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে 6 দল। এছাড়া শর্ত সাপেক্ষে খেলার সুযোগ থাকছে নেপালের জন্য। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। গ্রুপ এতে লাল সবুজরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে একবার শিরোপা জেতা শ্রীলঙ্কা ও ভুটানকে। নিজেদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বেশ সহজ গ্রুপে পেয়েছে লাল সবুজরা। গ্রুপ বিতে লড়াই করবে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে। এখন পর্যন্ত রেকর্ড 9 বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি। শেষ 2 আসরে চ্যাম্পিয়নও তারা। তবে ভারত পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। এই গ্রুপের অপর দল মালদ্বীপ। টুর্নামেন্টের আগেই বাংলাদেশের গ্রুপে আসতে পারে পরিবর্তন। আগামী 4 নভেম্বর শুরু হবে সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এর আগে নেপাল ফুটবল ফেডারেশনের উপর দেওয়া নিষেধাজ্ঞা ফিফা উঠিয়ে নিলে সাফে খেলতে পারবে তারা। এক্ষেত্রে গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে হবে 2021 আসরের রানার আপরা। 2003 সালে সাফে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ।
বিগত 2 দশকে টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নিতে পারেনি লাল সবুজরা। তবে এবার বেশ শক্তিশালী দল নিয়েই সাফে খেলতে নামবে বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা হতে ঘরের মাঠে নামবেন হামজা সুমিতরা। আসাদুজ্জামান লিটন, এখন। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।